মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের জানাচ্ছি রেমেডিয়াল স্টাডি সেন্টারের পক্ষ থেকে সুস্বাগতম। সেকেন্ডারি লেভেলের পর্ষদ এবং স্কুল থেকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 4 অলরেডি দিয়ে দিয়েছে। তারই অ্যান্সার আজকে নিয়ে চলে এসেছি বেঙ্গলির পার্ট 4-এর উত্তর। কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ যদি তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে তোমাদের সমস্ত উত্তর কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো, প্রথম তোমাদের প্রশ্ন রয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 নম্বর দাগে। এক প্রশ্ন রয়েছে, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল। উত্তর হচ্ছে প্রথম দিন, গ উত্তর। এরপরে প্রশ্ন 1-2, পাঠ্য অশোকে একজন কবিতাটির অনুবাদক হচ্ছে নবারুণ ভট্টাচার্য, খ উত্তর। এরপরে তোমাদের প্রশ্ন 1-3, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটি হচ্ছে পত্রপুট। এরপরে প্রশ্ন 1-4, বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন লর্ড কার্জন। এরপরে 1-5 প্রশ্ন তোমাদের রয়েছে, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়। দেখো, দিন ও রাত্রি, এটি কিন্তু শঙ্খ ঘোষের লেখা নয়। এরপরে 2 নম্বর প্রশ্ন, কম বেশি 20টি শব্দের উত্তর লেখো। দেখো, 2-1 প্রশ্ন রয়েছে, কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। উত্তর দেখো, তপনের ছোট মেসো মশাই বই লেখেন এবং সেই বই ছাপা হয়, এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। 1-2 প্রশ্ন, অশোকে একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। উত্তর দেখো, অশোকে একজন কবিতাটি নোবেলজয়ী সাহিত্যিক পাবলো নেরুদার এক্সট্রাভাগেরিয়া 1958 কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপরে প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন। উত্তর হচ্ছে প্রাবন্ধিক ব্রহ্মমোহন মল্লিকের। এখানে বসু মল্লিক দেওয়া আছে, এটা ব্রহ্মমোহন মল্লিক হবে, তোমরা ব্রহ্মমোহন মল্লিক লিখে নাও। এরপরে প্রশ্ন দেখো, তারপরে দেখো 2 নম্বর 2-4, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল। আফ্রিকা কবিতায় গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে আসা সামরিক পশুদের অশুভ ধ্বনির মধ্যে দিয়ে দিনের অন্তিমকাল ঘোষণা হয়েছিল। এরপরে 2-5 প্রশ্ন, আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন। উত্তর, বরফের প্রাচীর যেমন চলার পথকে অগম্য করে দেয়, ঠিক তেমনি নেতিবাচক পরিস্থিতি বিপন্ন মানুষের বাঁচার পথকে দুর্লভ প্রতিবন্ধকতায় রুদ্ধ করে তুলেছে, তাই পায়ে পায়ে হিমানির বাঁধ। এরপরের প্রশ্ন তোমাদের 3 নম্বর, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। তাহলে তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন দিয়েছে। দেখো, 3-1, ওর হবে বক্তাকে কেন তার এমন মনে হয়েছে। উত্তর হচ্ছে, আলোচ্য অংশটি আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। আলোচ্য বাক্যটির বক্তা হলেন তপনের মেসোমশাই, গল্পের কেন্দ্রীয় চরিত্র। তপন নামের একটি বালক যখন জানতে পারে তার নতুন মেসোমশাই একজন লেখক, তখন তার থেকে অনুপ্রাণিত হয়ে সেও গল্প লেখার জন্য উৎসাহিত হয়ে ওঠে। একদিন দুপুরবেলা সকলে যখন ঘুমিয়ে নিথর, তখন তপন খাতা আর কলম নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল এবং আস্ত একটা গল্প লিখে ফেলল। গল্পটি লেখার পর তার ছোট মাসিকে দেখালে ছোট মাসি সেই গল্পটি তার মেসোমশাইয়ের মাধ্যমে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর কথা বলেন। ছোট মাসির এই কথার উত্তরে তপনের মেসোমশাই বলেন ওর হবে। এরপরের প্রশ্ন তোমাদের 3-2, অশোকে একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি পরপর পাথরের মতো নেমে এসেছিল। উত্তর, কবি পাবলো নেরুদার অশোকে একজন কবিতা থেকে উদ্ধৃত এই অংশ কবির প্রিয়তমার সতৃষ্ণ দীর্ঘ প্রতীক্ষার নিদারুণ যন্ত্রণা চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। দেখো, প্রিয়তমাকে রেখে কবির যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ার পর অতিক্রান্ত হয়ে চলে দীর্ঘ সময়, জীবনধারা নিজের ছন্দে বয়ে চলে, সময় বয়ে যায় সপ্তাহ মাস বছরের অঙ্কে। প্রতীক্ষিত মেয়েটি স্মৃতিভরাক্রান্ত দুঃসহ প্রহর যাপন করে বড় কষ্টে, যেন একের পর একটি ভারী পাথর তার মাথায় চেপে বসে যায়, নিরন্তর চেপে বসতে থাকে, দীর্ঘ দুঃসহ বিরহ বেদনার অতলে ডুবে যেতে থাকে। এরপরে দেখো 3 প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। উত্তর দেখো, কবি দেশের জনমানুষকে ভিখারির মতো দেখছেন, কবি নিজেও তাদের মধ্যে সামিল হয়েছেন। নিঃস্বরাই ভিখারি হয়ে যায়, দেশবাসী কি নিঃস্ব হয়ে গেছে? তাদের নিঃস্বতা কিসে? আসলে তাদের নিজের নিজত্ব বলে কিছুই নেই,
মনুষ্যত্ব, ব্যক্তিত্ব, দৃঢ়তা, সাহস ইত্যাদি হারিয়ে মানুষ ভিখারি হয়েছে। তাদের কাছে থেকে এসব কেড়ে নেওয়াই হয়েছে বলে কেটে আছে, এখানে কেড়ে নেওয়া হবে, কেড়ে নেওয়া হয়েছে বলেই তাদের এসবের অধিকার নেই, তাই তারা 12 মাস অর্থাৎ নিত্য ভিখারি। এরপরে প্রশ্ন 3-4, উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লেখিত হয়েছে? উত্তর, অর্জিত এই মহাবিশ্বের সৃষ্টি লগ্ন স্রষ্টার মানসিকতা এবং সৃষ্টির প্রাথমিক অবস্থার একটি কাব্যিক রূপচিত্র অঙ্কন করা হয়েছে। সৃষ্টির উষালগ্নে সেই আদিম যুগে উদ্ভ্রান্ত ছিলেন স্রষ্টা, বিশৃঙ্খল ছিল। নিজের সৃষ্টিকর্মে তিনি নিজেই সন্তুষ্ট হতে পারছিলেন না, তাই বারবার ভেঙে গড়ছিলেন। এই ভাঙা গড়ার মধ্য দিয়ে নবতর সৃষ্টির মধ্য দিয়ে রূপলাভ করেছিল বিশ্ব, গড়ে উঠেছিল একটি দেশ মহাদেশ। এই সময় আফ্রিকাকে প্রাচ্যী ধরিত্রীর বুক থেকে সরিয়ে নিয়ে বনস্পতির নিবিড় বন্ধনে আবদ্ধ করেন। এভাবেই আফ্রিকা কবিতায় উদ্ভ্রান্ত আদিম যুগের কথা উল্লেখিত হয়েছে। এরপরের প্রশ্ন 3-5, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। সেই অফিসের চিত্রলেখক কিভাবে উপস্থাপিত করেছেন? উত্তর দেখো, আলোচ্য অংশটি শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। লেখক শ্রীপান্থ পেশায় একজন চাকুরিজীবী। তিনি যেখানে কাজ করেন সেটা একটা লেখালেখির অফিস। প্রাবন্ধিকের ভাষায় সবাই এখানে লেখক, কিন্তু লেখকের চোখে ধরা পড়ছে অন্য ছবি। তিনিই একমাত্র ব্যক্তি যিনি অফিসে কলম ব্যবহার করেন, বাকিরা সবাই কাজ করেন কম্পিউটারে, ফলে তাদের কলমের প্রয়োজন নেই। লেখক শ্রীপান্ত বলেছেন, একদিন যদি অফিসে কলম নিয়ে যেতে ভুলে যাই তাহলে বিপদ, কারণ সেখানে কারো কাছে কলম নেই, সবাই কম্পিউটারে কাজ করে। অফিসের এই চিত্রটি লেখক শ্রীপান্ত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে স্থাপন করেছেন। পরের প্রশ্নের উত্তর হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি 150 শব্দে, অর্থাৎ তোমাদের বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখে নাও, প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? জ্ঞানচক্ষু গল্প অনুসারে বুঝিয়ে দাও। উত্তর দেখো, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন তার নতুন মেশোকে দেখে অনুপ্রাণিত হয়। নতুন মেশো একজন লেখক হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ, সুতরাং তার পক্ষেও লেখা বা লেখক হওয়া সম্ভব। প্রবল উৎসাহ নিয়ে তখন একটা গল্প লিখে ফেলে। নতুন মেশো গল্পটির প্রশংসা করেন এবং একটুকু কারেকশন করে দিলে গল্পটি ছাপানো যেতে পারে বলে জানান। সন্ধ্যাতারা পত্রিকায় গল্পটিকে ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যান তিনি। গল্পটি মুদ্রিত হয়। পত্রিকার একটি সংখ্যা নিয়ে মেশোমাসি একদিন তপনদের বাড়িতে আসেন। তপনের কাঁচা হাতের লেখা সন্ধ্যাতারা পত্রিকার এইভাবে স্থান পেয়ে যাওয়াই ঘটনাকে অলৌকিক বলে মনে হয়েছে ওর। তপন গল্পমুগ্ধ বালক, তার মনে হয় গল্পের ভুবন যেন এক অন্য ভুবন, লেখকেরা যেন বিভিন্ন গ্রহের বাসিন্দা, যেন আকাশ থেকে পড়া জীব। গল্পের লেখা বিখ্যাত পত্রিকায় তা মুদ্রিত হওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। নতুন মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটা গল্প লিখেছিল বটে, কিন্তু তার সন্ধ্যাতারা পত্রিকার মধ্যে মুদ্রিত হবে এতটা ভাবতে পারেনি। তাই মেশো গল্পটি নিয়ে গেলে আশা নিরাশায় ছিল তার হৃদয়। অস্থির প্রতীক্ষায় দিন গুনেছে। তার যাবতীয় সংশয়ের অবসান ঘটিয়ে গল্পটি মুদ্রিত হয়ে এলে সে অত্যন্ত বিস্মিত হয়েছে। তার লেখা সন্ধ্যাতারা পত্রিকায় মুদ্রিত হয়েছে, এটা স্বচক্ষে দেখেও যেন তার বিশ্বাস হচ্ছিল না। এটা যেন বাস্তব কোনো ঘটনা নয়, এক অবিশ্বাস্য। বস্তুত গল্প লেখার দক্ষতা নিয়ে সীমাহীন বিস্ময়বশত ঘটনাটিকে অলৌকিক বলে মনে হয় তপনের। 4-2 দেখো প্রশ্ন, আরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতায় আহ্বান ধ্বনিত হয়েছে কেন? তাহলে দেখো তোমাদের প্রথম প্যারায় যে কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংগৃহীত হয়েছে। তার আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সমকালীন সমাজের বিপন্ন, ছন্নছাড়া, হতাশ, আত্মশক্তিহীন, অসহায় সাধারণ মানুষের প্রতি এই আহ্বান জানিয়েছেন। সমকালীন পরিস্থিতিতে কবির এই আহ্বান অত্যন্ত প্রাসঙ্গিক। সাম্রাজ্যবাদী অগ্রাসন, জঙ্গিহানা, রাজনৈতিক ও কুচক্রান্ত, সংকীর্ণ স্বার্থবুদ্ধি, শোষণ, নিপীড়ন সাধারণ মানুষকে অসহায়, ভয়ার্ত, আত্মশক্তিহীন করে
তুলেছে। বড় সংকটজনক অবস্থায় বেঁচে আছে তারা। তাদের ডান দিকে ধস, বাঁ দিকে গিরিখাত, মাথার ওপর বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। এক কথায় তারা অবরুদ্ধ, যেন কারারুদ্ধ। নিশ্চিহ্ন হয়ে গেছে তাদের বাসস্থান। আমাদের ঘর গেছে উড়ে। অমানবিক নিষ্ঠুরতা, প্রাণহানি ঘটেছে যত্রতত্র। ভবিষ্যতের ধারক নিষ্পাপ শিশুর খুন হয়ে যাচ্ছে। কাছে দূরে পৃথিবীর যত্রতত্র পড়ে থাকছে তাদের লাশ। মৃত্যুর পায়ে পায়ে এগিয়ে আসছে সকলের দিকে। এখানে সকালের দিকে আছে, সকলের দিকে হবে। সবাই আতঙ্কিত। শোষণ, বঞ্চনা, অন্যায়, অবিচারের শিকার এই মানুষগুলো চিরকাল ইতিহাসে উপেক্ষিত। ইতিহাস কোনো দিনই সুবিচার করেনি এদের প্রতি, সঠিকভাবে লেখানি এদের কথা। এরা সভ্যতায় চির অজ্ঞেয়, চির অজ্ঞাত। সময় বদলে যায় কিন্তু বদলায় না এদের আর্থসামাজিক অবস্থান। আমরা ভিখারি 12 মাস পৃথিবীতে বাস করেও এরা যেন পৃথিবীর কেউ নয়। এদের দৈন্য দুরবস্থা নিয়ে পৃথিবীতে মোটেই ভাবিত নয়। দৌড়ে দৌড়ে ফিরে ফিরে কাটে এদের দিন। এই অবস্থা চিরকাল চলতে পারে না। এই মৃত্যুময় বেঁচে থাকার দিন ঘোচাতে হবে। কাজেই ঐক্যবদ্ধ হওয়া আজ অত্যন্তই প্রয়োজন। এরপরে দেখো 3-4 প্রশ্ন। দেখো, দস্যুরা কীভাবে ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তর, রবীন্দ্রনাথ পত্রপুট কাব্যগ্রন্থের আফ্রিকা কবিতায় বনস্পতি নিবিড় পাহারায় ঢাকা আফ্রিকা মহাদেশের কথা বলেছেন। উদ্ভ্রান্ত আদিম যুগে প্রাকৃতিক কারণে প্রাচ্যী ধরিত্রীর বুক থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে সরে যায় আফ্রিকা। সভ্যতা বর্গী দেশগুলি থেকে বিচ্ছিন্ন আফ্রিকা প্রকৃতির অপরিমেয় দুর্বার রহস্য ও নিজের কৃষ্টি সংস্কৃতি নিয়ে বেঁচে থাকতে চেয়েছিল। কিন্তু লোভী সাম্রাজ্যবাদী শক্তিগুলির ধর্মবর্ণ স্বর্ণলোভের বারবার রক্তাক্ত করতে থাকে এই ভূখণ্ডকে। বিধ্বস্ত হলো আফ্রিকা, ধ্বংস হলো তার ঐতিহ্য। রবীন্দ্রনাথ তাই বলেন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহরা অরণ্যের চেয়ে। পশ্চিমের শ্বেতাঙ্গ সভ্যতার জাগতিক লোভকে চরিতার্থ করতে আফ্রিকার আদিম অধিবাসীদের ওপর সংঘটিত করল নিদারুণ অত্যাচার। নিরীহ মানুষেরা দাস হিসেবে প্রেরিত হলো তথাকথিত সভ্য দুনিয়ায়। হত্যা, লুট ও সীমাহীন অত্যাচারের মধ্যে দিয়ে অপমানিত ইতিহাসে আফ্রিকার ঠাঁই পায়। এরপরে প্রশ্ন 4-4 দেখো, জন্ম নিল ফাউন্টেন পেন, হারিয়ে যাওয়া কালিকলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত আলোচনা করো। তাহলে দেখো উত্তর, ফাউন্টেন পেনের স্রষ্টা হলেন মার্কিন ব্যবসায়ী লুইস অ্যাডসন ওয়াটারম্যান। বিখ্যাত মার্কিন ধনকুবের লুইস অ্যাডসন ওয়াটারম্যান তখনকার প্রথমত দোয়াত কলম নিয়ে বাণিজ্যিক কাজে যেতেন। একবার এক ব্যবসায়ী চুক্তিপত্র সম্পাদনা করার সময় দোয়াত উল্টে ভয়াবহ বিপত্তি ঘটায়। দোয়াতের কালিতে দলিলের সমস্ত লেখা নষ্ট হয়ে গেলে আবার দলিল লেখার জন্য স্বভাবতই কালির প্রয়োজন হয়। তিনি চুক্তিপত্র প্রস্তুত করার জন্য কালির সন্ধানে বেরোলেন। কাজের করা সেটা কালির হবে। প্রয়োজনীয় কালির দোয়াত সংগ্রহ করে যখন ফিরে আসেন তখন সেই দুঃসংবাদটি শোনেন। সামান্য সময়ের এই ব্যবধানে আর এক ব্যবসায়ী সই-সাবুদ চুক্তিপত্র পাকা করে ফেলেছেন। কালির দোয়াত উল্টে ব্যবসায়িক এই বিপর্যয় ওয়াটারম্যানকে সাময়িক বিমর্ষ করলেও তিনি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন এই সমস্যার স্থায়ী সমাধানে। তারই প্রচেষ্টায় এরপর জন্ম হলো ফাউন্টেন পেনের। আদিতে যা ছিল রিজার্ভার পেন, তাকেই লুইস অ্যাডসন ওয়াটারম্যান উন্নত রূপ দিয়ে ফাউন্টেন পেনের রূপ দিলেন। 1884 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক ওয়াটারম্যান তার পেন কোম্পানি প্রতিষ্ঠা করেন। এরপরে 4-5 প্রশ্ন দেখো, তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো, তার কি পরিণত ঘটল? পাবলো নেরুদা রচিত অশোকে একজন কবিতায় যুদ্ধ দুটি নিবিড় সম্পর্কযুক্ত মানুষের ওপর বিষাদন্ত প্রভাব ফেলেছে। সেই বিধ্বংসী প্রভাব শহর নগর ছড়িয়েছে, দেশময় ছড়িয়ে পড়েছে। তার মর্মান্তিক চিত্র সমগ্র কবিতা জুড়ে আঁকা হয়েছে। এক হিসেবে যুদ্ধ তথা যুদ্ধবাজদের বিরুদ্ধে একটি সার্থক ব্যঞ্জনাবহ আলোচ্য কবিতায় এক দেশপ্রেমিক যোদ্ধা দেশের স্বার্থে যুদ্ধকামী হয়েছে। মুক্তির জন্য বিপ্লবের ডাকে তাকে যেতে হয়েছে। শুরু হয়েছে ভয়ঙ্কর যুদ্ধ। মর্মস্পর্শী সেই যুদ্ধের বর্ণনা বর্ণিত হয়েছে যুদ্ধের স্বরূপ। রক্তেও এক আগ্নেয় পাহাড়ের মতো সেই যুদ্ধ মানে রক্তপাত। শিশু থেকে শুরু করে কেউই এই ভয়ঙ্কর যুদ্ধের সর্বনাশ থেকে মুক্তি নয়।
বর্ণিত হলো যুদ্ধের পরিণাম। শিশু আর বাড়ি খুন হলো। সমতলে ধরে গেল আগুন, আগুনের লেলিহান শিখা গ্রাস করল মন্দির। মন্দিরের দেবতারা উল্টে পড়ে ভেঙে খান হয়ে গেল। তার স্বহস্তে নির্মিত মিষ্টি বাড়ি, বারান্দায় থাকা ঝুলন্ত বিছানা, গোলাপি গাছে ছড়ানো করতলের পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব ভেঙে চুরমার হয়ে গেল, আগুনে পুড়ে খাক হয়ে গেল। শুধু তাই নয়, পুড়ে খাক হয়ে গেল সব কিছু। আর যেখানে ছিল শহর সেখানে পড়েছিল কাঠ, কয়লা, দুমড়ানো লোহা, জ্বলে যাওয়া পাথরের মূর্তি, বিভৎস মাথা। শুধু তাই নয়, হয়তো যুদ্ধের আগুন ছড়ালো পৃথিবীময়। রক্তের কালো দাগ যুদ্ধ চিহ্ন রেখে গেল। সৈনিকের অপেক্ষায় রইল তার প্রেমিকা। যুদ্ধে পরিণত যে কতটা ভয়ঙ্কর এই মর্মস্পর্শী চরিত্র থেকে অনুভব করা যায়। তো এই ছিল আমাদের বড় প্রশ্নের সব অ্যান্সার। এরপরে দেখো 5 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। অনুসর্গ হলো এক প্রকার, দেখো অব্যয় পদ, উত্তর হচ্ছে অব্যয় পদ। এরপরে 5-2 বিভক্তি কখনোই লুপ্ত হয় না, বিভক্ত কখনোই লুপ্ত হয় না, এটি তোমাদের হচ্ছে গ সম্বন্ধ পদ। এরপরে উত্তর হচ্ছে 5-3 নির্দেশকের একটি উদাহরণ হলো গুলি। এরপরে বঙ্গানুবাদ করতে হবে, দেখে নাও। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। হি সিজ হিয়ার্স অ্যান্ড begins to learn at home. It is home that builds his character. In a good home honest and healthy men are made. অর্থাৎ বঙ্গানুবাদে যেটি বলা হয়েছে, বাড়ি হলো শিশুদের প্রথম স্কুল যেখানে সে তার প্রথম পাঠ শেখে। সে দেখে শোনে এবং শিখতে শুরু করে বাড়িতেই। বাড়ি হলো তাই যা শিশুর চরিত্র নির্মাণ করে। একটি ভালো বাড়ি সৎ এবং সুস্থ মানুষ তৈরি করে। তো এই ছিল তোমাদের কমপ্লিট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে অত অবশ্যই একটি লাইক করে দাও এবং পরবর্তীতে আরও সমস্ত অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পেতে অতি অবশ্যই রেমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করতে একদমই ভুলবে না। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।